আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ব্যক্তি বা দলের নয়, পুলিশকে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। পেশাদারিত্বের সাথে আপোষ না করার নির্দেশ। সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। বাণিজ্যমন্ত্রী। খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু, সুবিধা পাবেন ২৮ লাখ মানুষ। হামু উপসর্গে ৪ শতাধিক শিশুর মৃত্যুতে আতঙ্কিত অভিভাবকরা। টিকার ধারাবাহিকতা না থাকায় এই পরিস্থিতি, স্বাস্থ্যমন্ত্রী। হাওড়ে ডুবো সড়ক নির্মাণের তাগিদ স্থানীয়দের। সুনামগঞ্জে কর্মকর্তাদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের। এবং তেহরানের দেয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান ওয়াশিংটনের। অনিশ্চয়তায় যুদ্ধবিরতির সম্ভাবনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোনো ব্যক্তি বা দলের নয়, জনগণের স্বার্থে পুলিশকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি বলেন, সরকারের সফলতার জন্য নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই। তারেক রহমান বলেন, সন্ত্রাস দমনে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ বাহিনীকে জনগণের প্রতি আস্থা অর্জনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার নিয়ে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে পুলিশ বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা রক্ষায় এ বাহিনীর প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কর্মক্ষেত্রে নানামুখী সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে হবে। শৃঙ্খলা আর দুর্নীতির সাথে কোনো আপোষ নয়। প্রতিটি থানায় আগত সেবা প্রার্থী যেন কোনো প্রকার হয়রানির ছাড়া আইনি সহযোগিতা পায় তা নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, আপনাদের প্রতিটি আচরণ যেন রাষ্ট্রীয় সেবকের প্রতিফলন হয়। প্রধানমন্ত্রী বলেন, সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। পুলিশের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম, যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। প্রশাসনের সকল পদেই কাজ করার পেশাদারি মানসিকতা থাকাও কিন্তু অত্যন্ত জরুরি। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দ মতন জায়গায় পোস্টিং এর জন্যই যদি আমরা মনে করে থাকি, তাহলে সেটা আমি মনে করি যে পেশাদারিত্বের সঙ্গে যে আপোষ, সেই আপোষটা হয়ে যায়। সরকারের সাফল্যের জন্য দক্ষ, সাহসী, সৎ, নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প কোনো আছে বলে আমি মনে করি না। এর কোনো বিকল্প নেই। মানুষের আস্থা অর্জন করতে সরকার জনবান্ধব পুলিশ তৈরি করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, পুলিশ কোনো দলের নয়, জনকল্যাণে কাজ করবে। দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। কোনো ব্যক্তি বা দল কিন্তু আপনাদের দল নয়, বরং আপনারাই কিন্তু আইনের রক্ষক। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্র এবং জনগণের কল্যাণে। একটু আগে আমি বলেছি, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক। প্রধানমন্ত্রী বলেন, সততা আর দক্ষতাই হবে প্রশাসনের নিয়োগ বদলির মূলনীতি। সরকারের অঙ্গীকার বাস্তবায়নে পুলিশকে ন্যায়পরায়ণতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। দেশের জনগণ সরকারকে কিভাবে দেখে বা মূল্যায়ন করে, এর অনেকটাই কিন্তু নির্ভর করে আপনাদের আচরণের উপরে, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা আপনারা কাজ করেন, আপনাদের আচরণের উপরে, কার্যক্রমের উপরে। সুতরাং রাষ্ট্র আপনাদের কাছে সততা, দক্ষতা, সেবা, ন্যায়পরায়ণতা, পেশাদারিত্ব ও মানবিকতা অবশ্যই আশা করে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে টিসিবির 10 দিন ব্যাপী বিশেষ ট্রাক সেল কার্যক্রম। এই কর্মসূচির উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী জানান, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ। শুক্রবার ছাড়া প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে 400 জন ক্রেতা পণ্য নিতে পারবেন। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। রাজধানীর আগারগাঁও এলাকায় টিসিবির বিশেষ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি জানান, এবারের ঈদে প্রায় 28 লাখ সাধারণ মানুষ এই কর্মসূচির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারবেন। গত বছর কুরবানির ঈদের সময় আমাদের যে পরিমাণ আমরা দিয়েছি খাদ্য সামগ্রী সেটি ছিল 10,900 মতো। এইবার আমরা দিতে যাচ্ছি প্রায় 14,000 টনের মতো। তার মানে প্রায় 40% মতো এবার গত কুরবানির ঈদের তুলনায় বর্ধিত হবে। যখন যখন এই জাতীয় প্রয়োজন অনুভূত হবে, এই ট্রাক সেলের মাধ্যমে সেই কার্যক্রম চালু রাখবে। মন্ত্রী আরও বলেন, ঈদকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে সরকার কার্যকর মনিটরিং চালাবে। একই সঙ্গে টিসিবির ডিলারশিপ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতেও কাজ করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিস, আমদানি নির্ভর যে সমস্ত পণ্য যেগুলি ক্যাপিটাল ইন্টেন্সিভ, যেগুলি আনতে অনেক পুঁজি লাগে, সেগুলি একটা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়। যখন এটির দাম উল্লম্ফন হয়, তখন মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করে যে সরকারের তো নিয়ন্ত্রণ নাই, যাতে এরকম মার্কেটকে ম্যানিপুলেট করতে না পারে, সেজন্য আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে এগোচ্ছি। টিসিবি জানিয়েছে, সারা দেশে 720টি ট্রাকের মাধ্যমে 21 মে পর্যন্ত ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। শুক্রবার ছাড়া প্রতিদিন প্রতিটি ট্রাকে 400 জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। এজন্য কোনো স্মার্ট কার্ডের প্রয়োজন হবে না। এছাড়া প্রতি লিটার ভোজ্য তেল 130 টাকা, চিনি প্রতি কেজি 80 টাকা এবং মসুর ডাল প্রতি কেজি 70 টাকায় বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার তেল ও 2 কেজি ডাল কিনতে পারবেন। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। ভারতে মুসলমানদের উপর নিপীড়ন বন্ধে অনুরোধ করবে সরকার। সেখানে হামলার অজুহাতে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের সুযোগ দেওয়া হবে না বলে জানালেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে মন্ত্রী আরও বলেন, বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করছে না। হামা উপসর্গে 4 শতাধিক শিশুর মৃত্যুতে আতঙ্কিত অভিভাবকরা। টিকার ধারাবাহিকতা ধরে না রাখায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বিশেষজ্ঞরা বলছেন, টিকা দেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে 1.5 থেকে 2 মাস সময় লাগে। এ কারণে তাৎক্ষণিক ফল পাওয়া যাচ্ছে না। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজধানীর শিশু হাসপাতাল সহ অন্যান্য সরকারি বেসরকারি হাসপাতালে প্রতিদিন হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। প্রতিনিয়ত আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ভাঙছে। গত সরকারের আমলে হামের টিকা নিয়ে অবহেলার কারণে এমনটি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিকার ব্যবস্থা করেছে সরকার। বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানান, বর্তমান পরিস্থিতি দায় এড়াতে পারে না গত দুটি সরকার। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেনিংটা করে নাই। না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। কাজে আপনি এখন অ্যান্টিবডিটা ক্রিয়েট না হওয়া পর্যন্ত শতভাগ বন্ধ হবে না। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদেরকে রহমত করেছে, টিকাটা দিতে পারলাম না। যে কি ভয়াবহ অবস্থা, তো চোখের পানি আমাদের পড়া থামতো না। টিকা দেওয়ার পরও 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যাটি 2 অঙ্কে উন্নীত হওয়ার কারণ কি? অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার জানান, শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে অন্তত 2 মাস। তাছাড়া 6 মাস পর দ্বিতীয় ডোজ দেওয়ার আগ পর্যন্ত শিশুদের নিরাপদ মনে করার সুযোগ নেই। আক্রান্তের হার এবং মৃত্যুর হার দেখে আমরা খুব স্পষ্টতই বলতে পারি যে গত বছর বাংলাদেশে হামের টিকা দেওয়া হয় নাই অজ্ঞাত কারণে। আমাদের করণীয় হলো ব্যাপক হারে যেমন টিকা দেয়া, তেমনি শিশুদের পুষ্টির মান বাড়ানো এবং আক্রান্ত শিশুকে যথাযথভাবে আইডেন্টিফাই করে তাকে আইসোলেশনের মাধ্যমে নিয়ে সঠিক চিকিৎসা দেওয়ার মাধ্যমে মৃত্যুর হার কমিয়ে আনা। এবং আমি বিশ্বাস করি সঠিক চিকিৎসা পাবে হামের মৃত্যুর সংখ্যা কিন্তু বেশি হয় না। উপজেলা লেভেলে হামের চিকিৎসা দেওয়া সম্ভব। হামের চিকিৎসা কোনো কঠিন কাজ নয়।
শুধু প্রয়োজন একটু আইসোলেশন করা, যে একটা নির্দিষ্ট ওয়ার্ডে আক্রান্ত শিশুদেরকে রেখে তাদেরকে সুস্থ বাচ্চাদের বা অন্য রোগে আক্রান্ত বাচ্চাদের থেকে আলাদা করে তাদেরকে সঠিকভাবে চিকিৎসাটা দিয়ে সুস্থ করা। এই বিশেষজ্ঞ জানান, যেসব শিশু অপুষ্টির শিকার, টিকা দিলেই তাদের শরীরে তাৎক্ষণিক অ্যান্টিবডি তৈরি হবে না। এজন্য শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। হাম পরিস্থিতি শুধু ঢাকাতে সীমাবদ্ধ নেই, সারা দেশে চোখ রাঙাচ্ছে এটি। হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক শিশু। নতুন করে ভর্তি হয়েছে ২৪ জন। এদিকে কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে একজন মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২৭ শিশু। মিজান শাহজাহান, এটিএন বাংলা। হাওরে প্রশাসনিক সিদ্ধান্তে দেরি আর তাতেই বেড়েছে কৃষকের ক্ষতির হিসাব। সুনামগঞ্জে অনভিজ্ঞ ও অদক্ষ কর্মকর্তাদের কারণে সময়মতো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন জনপ্রতিনিধিরা। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত পানি নামানোর ব্যবস্থা ও আংশিক ভেজা ধান সরকারিভাবে কিনলে ক্ষতি অনেকটাই কমানো যেত। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে হাওরের মধ্য দিয়ে ডুবো সড়ক নির্মাণের তাগিদ স্থানীয়দের। সুনামগঞ্জ থেকে এসানুল গনি স্বজনের ক্যামেরায় মনির হোসেন তপুর রিপোর্ট। মাঠ প্রস্তুত, বীজ বপন, সেচ, সার আর কীটনাশক সব নিয়ম মেনেই চলছিল চাষাবাদ। স্বপ্ন ছিল সোনালী ধান ঘরে তোলার, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে অকাল বৃষ্টির পানিতে। প্রশাসনিক সিদ্ধান্তহীনতায় অল্প সময়ে তলিয়ে গেছে সুনামগঞ্জের হাওরের বিস্তীর্ণ ফসলি জমি। এখন দিশেহারা কৃষক পরিবারগুলো। অনেক খরচ বাড়াইছে, তো নৌকা লাগে, মানুষ লাগে, ডাবল সবটাই লাগে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, জলাবদ্ধতার শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাঁধ কেটে দিলে দ্রুত পানি নেমে যেত। দুর্যোগের মুহূর্তে প্রশাসনের অপেক্ষা না করে সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল একটি বেড়ি বাঁধের মুখ কেটে দেন। এতে কিছুটা সুফল পেয়েছিলেন হাওরের কৃষকরা। পানি উন্নয়ন বোর্ডের একটা বিরাট গাফিলতি রয়েছে, জেলা প্রশাসনের একটা বিরাট গাফিলতি রয়েছে। এখানে চরম দুর্নীতি হয়েছে, অপরিকল্পিত বাঁধ এবং অপ্রয়োজনীয় বাঁধ তৈরি করে একটা টাকা আত্মসাতের একটা মহোৎসব চলছে। একমাত্র প্রশাসনে নেগলিজেন্সির কারণে আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জে যে পরিমাণ ধান আবাদ হয় তা দিয়ে দেশে 15 দিনের চাহিদা মেটানো সম্ভব। তবে এবার হিসাব নিকাশ বদলে গেছে। আজকে তো 1 মাস আগে যখন এই জলাবদ্ধতা দেখা দিয়েছিল, তখনও কিন্তু আমরা বলছিলাম বাঁধটা কাটা দেওয়ার জন্য, তারা বলছে 2% গেছে। আমরা চাচ্ছি প্রত্যেকটা হাওরের মধ্যে দিয়ে একটা সাবমার্জেবল রোড হবে। সাবমার্জেবল রোড হয় তখন মানুষজন কৃষি যখন করবে তখন রোপণ করতেও সহজ হবে, কেটে আনতেও সহজ হবে। হাওর রক্ষায় স্থায়ী সমাধান নিয়ে চলছে নানা আলোচনা। কেউ কেউ বলছেন স্লুইস গেট নির্মাণের কথা, তবে বিশেষজ্ঞদের মতে তা দীর্ঘমেয়াদে কার্যকর নাও হতে পারে। তাদের পরামর্শ, হাওরে রাবার ড্যাম নির্মাণ করলে পানি নিয়ন্ত্রণ সহজ হবে। এই এত বড় হাওরের কিন্তু রাস্তা একটা, আর এই রাস্তায় গিয়ে এই পানিটা গিয়ে কিন্তু এই নদীতে পড়ে। এই জায়গাটা যদি একটা পরিকল্পিত সুইচ গেট হইতো, এই সমস্যাটা হতো না। রাবার ড্যাম পানি ছাড়তে হয়, পাম্পটা ছেড়ে দিলেই এটা নিচে বসে যাবে, টপের মধ্যে বসে যাবে, পানিটা চলে যাবে। এরপরে ফসল কাটার পরে যখন আপনি রাবার ড্যামটা ছেড়ে দেবেন, পাম্পটা ছেড়ে দেবেন, নৌকা যাওয়া আসা করতে পারবে, মাছ যাওয়া আসা করতে পারবে। হাওরে নৌকা না গেলে কোনো উপায় নাই। বারবার একই ক্ষতির পুনরাবৃত্তি থেকে মুক্তি চান কৃষকরা। তাদের দাবি, ধান আবাদ ও দ্রুত সংগ্রহ নিশ্চিত করতে হাওরের মধ্য দিয়ে সাবমার্সিবল বা ডুবো সড়ক নির্মাণ। কারণ তাদের ভাষায় প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা গেলেও সিদ্ধান্তহীনতার সঙ্গে নয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য
কন্যা শিশু হত্যার ঝুঁকি ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ স্বাস্থ্য অধিদপ্তরকে 6 মাসের মধ্যে অনাগত শিশুর ডায়াগনস্টিক তথ্য সংরক্ষণে কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেস তৈরির নির্দেশ দিয়েছেন। আদালত জানান, এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে এবং সংবিধানের একাধিক অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এর আগে 2020 সালের 26শে জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গর্ভের শিশুর পরিচয় প্রকাশ বন্ধে রিট আবেদন করেন। মাতৃগর্ভে থাকা শিশু লিঙ্গ পরিচয় অর্থাৎ ছেলে না মেয়ে তার পরিচয় প্রকাশ করা যাবে না এবং এই রিটে আরো কিছু নির্দেশনা দেন যে কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসকরা অথবা কোনো ধরনের নার্স এবং সংশ্লিষ্ট যারা থাকেন কর্মীরা, তারা কোনোভাবেই মৌখিক, লিখিত কোনো চিহ্নের মাধ্যমে মাতৃগর্ভে থাকা শিশু পরিচয়, লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবেন না। নারীদের স্বনির্ভর হয়ে এগিয়ে যাওয়ার পথে রাষ্ট্র সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীতে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা 2026 অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নারীরা এগিয়ে গেলে পরিবারগুলো সচ্ছল হবে, একই সাথে দারিদ্র্যের হারও কমবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। পুলিশ সপ্তাহের 4 দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে এই অনুষ্ঠানের আয়োজন করে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করছে পুনাক। সংগঠনটির কাজ আরও গতিশীল করার তাগিদ দেন ডাক্তার জুবাইদা রহমান। প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, যেমন প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ডেভেলপমেন্ট ও মার্কেটিং সাপোর্ট প্রদান। নারীর অগ্রযাত্রায় দেশে দারিদ্রতা কমবে বলেও জানান তিনি। পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে। সমাজসেবায় পুনাক সদস্যরা ভবিষ্যতে আরও বেশি ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও একটি বাসায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন হালিম বিক্রেতা আব্দুল কাদির ও তার 3 ছেলে। তবে বাসার বাইরে থাকায় বেঁচে যান তার স্ত্রী। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল 6:30টার দিকে ফতুল্লার শিবু মার্কেটের পাশে কুতুবপুর রাখি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমেছিল। সকালে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের অবস্থা গুরুতর। এর আগে গতকাল আরেকটি গ্যাস বিস্ফোরণের ঘটনায় একজন মারা যান। লাইনের যে গ্যাসটা গিয়েছে, এই গ্যাসের লিকেজ থেকে ওই ঘরের গ্যাসের চেম্বার অবস্থায় ছিল। হয়তোবা তার ছেলে বা ওই পরিবারের কেহ বিড়ি সিগারেট খাওয়ার জন্যই করছে, সাথে সাথে ধাম করে আগুন ধরে গেছে এবং বিস্ফোরণ ঘটেছে। তো এবং বিকট একটা শব্দ হয়েছে এবং এখানে দুর্ঘটনায় রাকিব, সাকিব, মেহেদি এবং আব্দুল কাদের এই 4 জন আহত আছে। তারা এখন বার্ন ইউনিটে আছে। এবার ভারতের বিধানসভা নির্বাচন প্রসঙ্গ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে কাটা তারের জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের নতুন সরকার। 45 দিনের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে বলে এরই মধ্যে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুরে নবান্নে বিজেপিতে নেতৃত্বাধীন
সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্তের কথাও জানান তিনি। এর আগে গত 9 মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর 2 আসন থেকেই জয়ী হন তিনি। এদিকে তিনি ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না বলে জানিয়েছেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই এ কথা জানান তিনি। নাগরিকদের জন্য 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মওকুফের ঘোষণা দেন তিনি। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। তেহরানের দেয়া নতুন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। ফলে যুদ্ধবিরতি ও সমঝোতার সম্ভাবনা নতুন করে অনিশ্চয়তায় পড়েছে। পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব বিস্তার এসব ইস্যুতে দুই দেশের অবস্থান এখনও একেবারে বিপরীত। এসব টানাপোড়েনে প্রশ্ন উঠেছে, আলোচনার পথ কি বন্ধ হয়ে যাচ্ছে নাকি আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে পরিস্থিতি? জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের সবশেষ সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা আলোচনা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। মূল বিরোধ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাইছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ হোক, তবে তেহরান বলছে যে কোনো সীমাবদ্ধতা হতে হবে নির্দিষ্ট সময়ের জন্য। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় ওয়াশিংটন, যা সরাসরি নাকচ করেছে তেহরান। হরমুজ প্রণালী নিয়েও বিরোধ তীব্র। ইরান সেখানে নিজেদের নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি, জাহাজ চলাচলে ফি আদায়ের অধিকার চায়, পাশাপাশি অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। তবে ট্রাম্প প্রশাসন বলছে চুক্তি ছাড়া কোনো নিষেধাজ্ঞাই উঠবে না। অর্থনৈতিকভাবে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটক প্রায় $20 বিলিয়ন সম্পদমুক্ত করা এবং যুদ্ধ ক্ষতিপূরণ হিসেবে $270 বিলিয়ন দাবি করেছে তেহরান। এছাড়া হিজবুল্লাহ ও হামাসের প্রতি বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কর্মসূচি সীমিত করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এসব প্রস্তাবকে ট্রাম্পের লোভের কাছে আত্মসমর্পণ বলে আখ্যা দিয়েছে। এদিকে উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম $104 ছাড়িয়েছে। মার্কিন বিশ্লেষক মার্ক ফাইফল বলছেন, এটি শান্তি আলোচনা নয়, বরং দুপক্ষের চাপ প্রয়োগের কৌশল। জাহিদুল আলম, এটিএন বাংলা। দেশের 65% তরুণকে সম্পদে রূপান্তর করতে কারিগরি ও আন্তর্জাতিক মানের শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার। একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা খাতে বড় ধরনের সংস্কারের কাজ চলছে বলেও জানান তিনি। রাজধানীতে পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর ও এডুকেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উচ্চশিক্ষা বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই উদ্যোগের ফলে দুই দেশের গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পরে এক্সপোতে অংশ নেওয়া পাকিস্তানের 20টি বিশ্ববিদ্যালয়ের স্টল ঘুরে দেখেন তিনি। যে পরিমাণ স্কলারশিপ তারা দিচ্ছে, তারা সেখানে সুন্দর ভালোভাবে লেখাপড়া করতে পারবে। অন দ্য আদার হ্যান্ড, আমি বাংলাদেশি হিসাবে চাইব আমাদের দেশেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইভাবে উন্নতি সাধন করুক এবং বিদেশি স্টুডেন্টরা আসুক আমাদের দেশে, এবং এই গ্লোবাল ভিলেজে আমরা যেন সকলেই শিক্ষায় মান উন্নয়ন করতে পারি। 16ই মের মধ্যে এখন টিভির 4 সাংবাদিককে অফিস করার অনুমতি না দিলে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সকালে রাজধানীর ওয়ারিতে এখন টেলিভিশনের সামনে এই অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে রেখে ফ্যাসিবাদের দোসরদের নিয়োগ দিচ্ছে এখন টিভি।
সংবাদকর্মী ও সাধারণ নাগরিকরা অবিলম্বে এই সিদ্ধান্তের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন। গত 17 ফেব্রুয়ারি এখন টিভির অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও বিশেষ প্রতিনিধি মাহমুদ রাকিব, বিশেষ প্রতিনিধি মুজাহিদ শুভ, সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আজহারুজ্জামান এবং সিনিয়র রিপোর্টার ও ডেপুটি অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ বেলায়েত হোসেনকে শোকজ করে কর্তৃপক্ষ। পরে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। অভিযোগ রয়েছে কোনো প্রশাসনিক কারণ ছাড়াই তাদের চাকুরিচ্যুত করা হয়েছে। জ্বালানি সংকট সমাধান না হলে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা বিনিয়োগের পরিবেশকে বাধাগ্রস্ত করছে। তবে প্রধানমন্ত্রীর উদ্যোগে সমন্বয়ের কাজ চলছে বলেও জানান তিনি। রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে এসব কথা বলেন বিডা চেয়ারম্যান। সেমিনারে দেশের বাণিজ্য নীতি, শিল্প কারখানা সুরক্ষা, বিনিয়োগের প্রভাব এবং ভোক্তাদের কল্যাণ নিয়ে আলোচনা করেন বক্তারা। ক্যাবের প্রেসিডেন্ট শফিকুজ্জামান বলেন, জ্বালানি নিরাপত্তা দিতে পারলে এত ভর্তুকি দিতে হতো না। সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই, সেই সাথে পলিসির অভাবে অসাধু ব্যবসায়ী বাড়ছে বলেও মনে করেন তিনি। রাজস্ব ও কর নীতি বিনিয়োগ বান্ধব নয়, যার ফলে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছে বলে দাবি করেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো সৌরশক্তি থেকে জাতীয় গ্রিডে 1 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নিজস্ব চাহিদা পূরণ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহকে নবায়নযোগ্য জ্বালানি খাতে অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 1.5 লক্ষ বর্গফুট জায়গা জুড়ে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক সোলার প্যানেল। এরই মধ্যে প্যানেল থেকে 80% বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। অচিরেই শতভাগ বিদ্যুৎ উৎপাদনের আশা কর্তৃপক্ষের। 2023 সালে সুপারস্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিদ্যুৎ উৎপাদন শুরু হয় গত বছরের ডিসেম্বর থেকে। প্যানেলে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা আমাদের নিজস্ব ব্যবহারের অতিরিক্ত যে বিদ্যুৎ থাকে সেটা আমরা জাতীয় গ্রিডে দিয়েছি। এখন আমরা শুধুমাত্র 9টা বিল্ডিং এর উপরে আমরা সোলার প্যানেল বসিয়েছে। তার মধ্যে ছাত্র হলগুলি আছে, আরও আমাদের অনেকগুলি বিল্ডিং আছে যেগুলিতে আমরা সোলার প্যানেল বসাবার ব্যবস্থা করছি এবং তাতে আমরা জাতীয় গ্রিডে আরো বেশি বিদ্যুৎ দিতে পারবো। জাতীয় গ্রিডে বিদ্যুৎ চাহিদা 2 মেগাওয়াট হলেও বর্তমানে স্থাপিত সোলার প্যানেল থেকে উৎপাদন করতে পারছে অর্ধেক। প্রকল্পটিকে সম্প্রসারণ করা গেলে পুরোপুরি চাহিদা পূরণ করা যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিবেশ দিক থেকে এটা অনেক বেশি ভালো, কারণ আমাদের বর্তমান যে জ্বালানি, যে সোলারের মাধ্যম থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হওয়ার কারণে জ্বালানিটা ওই পরিমাণ ইলেকট্রিসিটি তৈরি করতে জ্বালানিটা কম লাগতেছে, যেটা আমাদের অর্থনৈতিক দিক থেকে অনেকটা সাশ্রয়ী। বিশেষজ্ঞদের মতে এই মডেল দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে অনুসরণযোগ্য উদাহরণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কোরবানির ঈদকে সামনে রেখে খুলনা ও জয়পুরহাটে শেষ মুহূর্তে পশু লালন পালনে ব্যস্ত খামারিরা। এখানকার গরু স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় সারা দেশে। তবে গতবারের লোকসানে এবার শঙ্কায় খামারিরা, তবুও ঈদ ঘিরে স্বপ্ন দেখছেন তারা। সার্বিক সহযোগিতা দেওয়ার কথা বলছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। খুলনা প্রতিনিধি এস এম হাবিব ও জয়পুরহাট থেকে রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। ঈদুল আজহার বাকি আর মাত্র 2 সপ্তাহের মতো। কুরবানির জন্য প্রস্তুতকৃত পশুর যত্নে ব্যস্ত খুলনা বিভাগের খামারিরা। তারা বলছেন পশু খাদ্যের মূল্য গত বছরের তুলনায় বেড়েছে, যার কারণে এবার কুরবানির পশুর দাম কিছুটা বাড়তি হবে। খাবারের চাহিদা মেটানোর জন্য আমরা আমাদের নিজস্ব জমিতে যত্ন সহকারে ঘাস রোপণ করি। অন্যবারের তুলনায় অনেক ব্যয়বহুল, যার কারণে এবং আমাদের খরচ বেশি পড়ছে এবং 2 লাখের ঊর্ধ্বে হলে আমরা এগুলোটা ছেড়ে দেবো। আমরা গরুর দাম বেশি পাওয়ার আশা করতেছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন এবারে কুরবানির চাহিদা তুলনায় খুলনা বিভাগে প্রায় 3,67,টি পশু খামারে উদ্বৃত্ত থাকবে। এবার যেহেতু আমাদের সবকিছু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আছে, সেই হিসাবে একটা গবাদি পশু যারা পালন করে তাদের যে মেন খাবার খরচটা,
খাবার খরচ যেহেতু বাড়ছে সেই পশুর দামও বাড়বে। এদিকে জয়পুরহাটে প্রতি বছর কুরবানির ঈদকে সামনে রেখে গরু, ছাগল সহ অন্যান্য পশু পালন করেন প্রান্তিক খামারিরা। জেলায় এবার ছোট বড় 23,152টি খামারে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 3,26,573টি পশু। খামারিরা বলছেন গত বছর লোকসান হওয়ায় এবার সংখ্যায় আছেন তারা। সেই সাথে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরু পালনে খরচ বেশি হয়েছে, তাই ন্যায্য মূল্যে আশা করছেন তারা। খড়, খোল, ভুসি এগুলান দিয়ে আমরা গরু মোটা তাজা করি। বাজার উদ্যোগতি থাকার পরেও সামনে কোরবানির ঈদে গরুর বাজার ভালো হলে আমরা খামারিরা পোষাতে পারবো। গরু ঈদের মৌসুমে পালিছে এই অবস্থায় খামারিদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা বলছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। খামারিদের নানাভাবে সহযোগিতা করি, টেকনিক্যাল সাপোর্টগুলি দিই, ভ্যাকসিনেশন করা হয় তাদের নিয়মিত, তাদের উঠান বৈঠকের মাধ্যমে গবাদি পশুর খামার যেন রোগমুক্ত থাকে এবং খাদ্য ব্যবস্থাপনা, খামার ব্যবস্থাপনা সম্পর্কে তাদের আমরা নিয়মিত পরামর্শ দিই। ভারত থেকে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকানো সহ ন্যায্য মূল্যের দাবি জানিয়েছেন খামারিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। একদিনে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান, সেনা সদস্য এবং সামরিক যান লক্ষ্য করে অন্তত 24টি হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রাম ও বেসামরিক নাগরিকদের উপর হামলার প্রতিবাদে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সামরিক অভিযানগুলোতে হিজবুল্লাহ ড্রোন, রকেট, কামানের গোলা ও গাইডেড মিসাইল ব্যবহার করে। সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোন্থ জানিয়েছে লেবানন থেকে ড্রোনের অনুপ্রবেশের কারণে গভীর রাতে ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলে 2 দফা বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের বিমান বাহিনী লেবানন থেকে আসা একটি সন্দেহভাজন আকাশযান ভূপাতিত করেছে। এবার খেলার খবর। মিরপুর টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে নিজেদের লিড বাড়িয়ে নিচ্ছে বাংলাদেশ। আগের দিনের বিনা উইকেটে 7 রান নিয়ে খেলতে নামেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম, কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তারা ব্যর্থ। দলের 23 রানেই সাজ ঘরে ফেরেন তারা। তৃতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হাসান শান্তর সঙ্গে জুটি করেন মমিনুল হক। এই জুটি 70 রানে অবিচ্ছিন্ন থাকা অবস্থায় লাঞ্চ বিরতিতে যায় দল। তাতে 2 উইকেটে 92 রানের পুঁজি পায় স্বাগতিকরা। বাংলাদেশের লিড বেড়ে হয় 120 রান। এরপর বৃষ্টি হানায় দ্বিতীয় সেশনের খেলা শুরুতেই হতে পারেনি। এর আগে বাংলাদেশের 413 রানের জবাবে প্রথম ইনিংসে 386 রান সংগ্রহ করেছিল পাকিস্তান। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অফিসিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে জনপ্রিয় স্কিন কেয়ার ব্র্যান্ড গ্লো অ্যান্ড লাভলি। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আগামী 2 বছরের জন্য এই পার্টনারশিপের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফইদা খন্দকার প্রান্তি, গোলরক্ষক ইয়ারজান বেগম ও মিডফিল্ডার উমেলা মার্মা। এ সময় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিউটি অ্যান্ড ওয়েলবিং হেড জাহিন ইসলাম বলেন, গ্লো অ্যান্ড লাভলি অনেক বছর ধরেই নারীর মেধা বিকাশ ও উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় তাদেরকে পরবর্তী 2 বছরের জন্য ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হিসেবে সাপোর্ট দেওয়া হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল এই পার্টনারশিপকে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে উল্লেখ করেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ব্যক্তি বা দলের নয়, পুলিশকে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান। প্রধানমন্ত্রীর পেশাদারিত্বের সাথে আপোষ না করার নির্দেশ। সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। বাণিজ্যমন্ত্রী, খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু, সুবিধা পাবেন 28 লাখ মানুষ।
হাম ও উপসর্গে 4 শতাধিক শিশুর মৃত্যুতে আতঙ্কিত অভিভাবকরা। টিকার ধারাবাহিকতা না থাকায় এই পরিস্থিতি, স্বাস্থ্যমন্ত্রী। হাওড়ে ডুবো সড়ক নির্মাণের তাগিদ স্থানীয়দের। সুনামগঞ্জে কর্মকর্তাদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের। এবং তেহরানের দেয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান ওয়াশিংটনের। অনিশ্চয়তায় যুদ্ধবিরতির সম্ভাবনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।